প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করে এসেছিলাম যে লিমিটিং বিক্রিয়ক আমরা কিভাবে নির্ণয় করতে পারি এবং কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় কে লিমিটিং বিক্রিয়ক হবে এবং কোন পদার্থটি বা কোন বিক্রিয়কটি অবশিষ্ট থাকবে, কি পরিমাণে অবশিষ্ট থাকবে, এসব জিনিসপত্র। আজকের ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করব উৎপাদের শতকরা পরিমাণ হিসাব নিয়ে। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়কগুলো সবসময় 100% বিশুদ্ধ হয় না। যেই বিক্রিয়কটা সবচেয়ে বেশি বিশুদ্ধ হয় তাকে বলা হয় অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ। যদি কোনো পদার্থকে 99% বিশুদ্ধ করা যায় এবং এর চেয়ে আর বেশি বিশুদ্ধ করা সম্ভব না হয়, তখন এই 99% বিশুদ্ধ পদার্থকে আমরা অ্যানালার বলে থাকি। কোনো অবিশুদ্ধ পদার্থকে বিশুদ্ধ করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে। ক্যালাসন, পাতন, আংশিক পাতন, ক্রোমাটোগ্রাফি ইত্যাদি কিছু পদ্ধতি। এই পদ্ধতিগুলো নিয়ে তোমরা ঊর্ধ্ব ক্লাসে, অর্থাৎ আমাদের উচ্চতর যে ক্লাসটা এইচএসসি বা ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে এই টপিকগুলো নিয়ে পড়াশোনা করবে। তারপরেও আমি সংক্ষেপে একটু ধারণা দিয়ে যাচ্ছি তোমাদের। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যালাসন পদ্ধতি। ক্যালাসন পদ্ধতি হচ্ছে কঠিন যৌগের বিশুদ্ধকরণের অত্যন্ত বহুল ব্যবহৃত একটা পদ্ধতি। তবে সব ধরনের কঠিন যৌগ কিন্তু আমরা এই ক্যালাসন পদ্ধতিতে পৃথক করতে পারি না। শুধুমাত্র যে সকল নমুনা ক্যালাস বা দানাদার গঠন সম্পন্ন সেই সকল পদার্থকেই কি আমরা শুধুমাত্র ক্যালাসন পদ্ধতির সাহায্যে পৃথক করতে পারি। তো ক্যালাসন পদ্ধতির তুমি ধাপগুলো দেখতে পাচ্ছ। এখানে আরো অনেক কিছু ধাপ রয়েছে। আমি যদি খুব সংক্ষেপে বলি, এখানে প্রথমে ভেজাল সহ যেই কঠিন নমুনা পদার্থটা থাকে তাকে উপযুক্ত দ্রাবকের মাধ্যমে ভেজাল সহ কঠিন নমুনা দ্রবণ প্রস্তুত করা হয়। এরপরে তাকে ছাঁকা হয়। ছাঁকার পরে আমি যে তরলটা পাই, যে লিকুইডটা পাই, সেটাকে পরিশ্রুত তরল বলে। এটাকে যখন আমরা উত্তপ্ত করি আরো, তখন একটা গাঢ় দ্রবণ পাওয়া যায়। যেই গাঢ় দ্রবণটাকে শীতল করলে ধীরে ধীরে ক্যালাসের সৃষ্টি হয়, অথবা সম আয়ন প্রভাব বা কমন আয়ন ইফেক্ট নামে একটা পদ্ধতির মাধ্যমে আরো দ্রুত ক্যালাস পাওয়া যায়। এরপরে ক্যালাসগুলোকে বা ক্রিস্টালগুলোকে আমরা ছেঁকে ধৌতকরণের মাধ্যমে বিশুদ্ধ ক্যালাসগুলো পাই। পরবর্তীতে এই ক্রিস্টাল বা ক্যালাসগুলোকে যখন আমরা শুকিয়ে ফেলি, তখন কি শুষ্ক বিশুদ্ধ ক্যালাসগুলো পাই। তো এখানে আসলে কয়েকটা ইম্পর্টেন্ট ধাপ দেখানো হয়েছে ছবির মাধ্যমে। এগুলো তোমাদের পড়ার অংশ কিংবা টপিকের অংশ না, এগুলো শুধুমাত্র জানার জন্য বলছি। এরপরে তোমরা আরেকটা পদ্ধতি দেখলে যে আমরা বিশুদ্ধ করার জন্য ক্যালাসের পাশাপাশি আরেকটা পদ্ধতি ব্যবহার করি। সেটা কি? সেটা হচ্ছে পাতন। এই পাতন বা আংশিক পাতন বলতে আমরা আসলে কি বুঝি? পাতন পদ্ধতিটা হচ্ছে যে পদ্ধতিটাতে কোনো একটা তরলকে আমি উত্তপ্ত করে বাষ্পীভূত করি এবং ওই বাষ্পকে শীতল করে যখন বিশুদ্ধ তরলে পরিণত করা হয় তাকে আমরা পাতন বলি। তার মানে পাতনে দুইটা কাজ একসাথে করা হয়, একটা হচ্ছে বাষ্পীভবন আর একটা হচ্ছে ঘনীভবন। তাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে যে তরল পদার্থটা রয়েছে তাকে আমি উত্তপ্ত করছি। এখানে যে বাষ্পটা সেটা এই নল দিয়ে যখন যাচ্ছে, এই নলের বাইরে আরেকটা বড় কাঁচ নল থাকে যেটাকে শীতক বলা হয়। এখানে পানি চালনা করা হয়। এই পানিটা যখন এই নল দিয়ে উত্তপ্ত বাষ্পটা যেতে থাকে, এই পানিটা তার সংলগ্ন যেই পানিটা নীল রঙের আমরা দেখতে পাচ্ছি সেটা গরম হয়ে যায়। এই উত্তপ্ত পানিটা আমরা একটা নল দিয়ে বের করে নিই। আবার আরেকটা নল দিয়ে আমরা এখানে শীতল পানি বা ঠান্ডা পানি প্রবেশ করাই, যাতে এই সাদা নল দিয়ে যেই গ্যাসটা আসছিল সেটা ধীরে ধীরে ঘনীভূত হয়ে যায়। তখন এই ঠান্ডা পানির চালনার কারণে সে যখন ঠান্ডা পানির সংস্পর্শে আসে নলের বাইরের দিকে, তখন সে এখানে কি ধীরে ধীরে শীতল হয়ে যায় এবং শীতল হয়ে ধীরে ধীরে সে তরলে পরিণত হয়ে আরেকটা পাত্রে জমা হয়। তো এই পদ্ধতিটা হচ্ছে পাতন, যেখানে আমরা বাষ্পীভবন ঘনীভবন একসাথে অ্যাপ্লাই করি। আরেকটা পদ্ধতি আংশিক পাতন। আংশিক পাতন আসলে কখন ব্যবহার করা হয়? এটা হচ্ছে একাধিক তরল মিশ্রণ থেকে স্ফুটনাঙ্ক তাপমাত্রায় বাষ্পীভবন করে পৃথক করি যখন, তখনই এটা হচ্ছে পাতন প্রক্রিয়া হয়। কিন্তু কখনো কখনো তুমি দেখবে যে ভেজাল মিশ্রণে বিদ্যমান যে সকল তরল পদার্থগুলো রয়েছে তাদের স্ফুটনাঙ্কগুলো কাছাকাছি, তখন এদেরকে আসলে সাধারণ পাতনে পৃথক করা যায় না। তখন আমাদের আংশিক পাতনটা কাজে লাগে। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে দুই বা ততোধিক তরলের মিশ্রণ থেকে প্রতিটি তরলকে স্ফুটনাঙ্কের পার্থক্যের ভিত্তিতে যখন অংশ অংশ করে পৃথক করা হয়, তখনই সেটাকে আংশিক পাতন বলি। তাহলে এখানে তুমি বুঝতে পারছো যে মিশ্রণটা কি? তরল একটা দ্রবণ হতে হবে এবং
এখানে মিশ্রণে যে উপাদান সমূহ রয়েছে তাদের স্ফুটনাঙ্কের পার্থক্যটা 40°C নিচে হতে হবে। তার মানে ভিন্ন ভিন্ন স্ফুটনাঙ্কের ভিন্ন ভিন্ন পদার্থ তাদেরকে আলাদা আলাদা করে বা অংশ অংশ করে যখন আমি পাতনটা ঘটাই সেটাকে বলা হয় কি আংশিক পাতন। এরপরে আরেকটা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে ক্রোমাটোগ্রাফি। এখানে আমরা পেপার ক্রোমাটোগ্রাফিটা দেখিয়েছি। ক্রোমাটোগ্রাফির আরো কিছু পদ্ধতি রয়েছে, যেমন কলাম ক্রোমাটোগ্রাফি, তারপরে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি, বা এখানে আমরা দেখতে পাচ্ছি পেপার ক্রোমাটোগ্রাফি। তো এই ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা আসলে কি করি? এখানে আসলে স্থির দশা সচল দশা নামে কিছু টার্ম আছে যেগুলো না জানলে আসলে বোঝাটা একটু শক্ত। তো খুব সংক্ষেপে আমরা বলতে পারি যে আসলে জৈব যৌগের মিশ্রণ থেকে যখন উপাদানগুলোর পৃথকীকরণ কিংবা বিশুদ্ধিকরণ শনাক্তকরণের সবচেয়ে আধুনিক এবং বহুমুখী যে পদ্ধতিটা এখন আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে আসলে ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, তো এগুলো আমি খুব সংক্ষেপে একটু বলে গেলাম। এগুলো সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা আছে এইচএসসি-তে, তো তখন নিশ্চয়ই আমরা বুঝবো এই জিনিসগুলো বা আলোচনা করব। এখন আমরা উৎপাদের শতকরা পরিমাণ হিসাবের যে অংশটা, অর্থাৎ একটু আগে আমরা যে অ্যানালার গ্রেড কিংবা অ্যানালার পদার্থের নাম শুনে আসছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করব। কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এক বা একাধিক এই যে বিশুদ্ধকরণ পদ্ধতিগুলো আমরা লক্ষ্য করলাম, যে কেলাসন, পাতন, আংশিক পাতন, এই সবগুলো অ্যাপ্লাই করেও অনেক সময় আমরা অনেক পদার্থকে 100% বিশুদ্ধ করতে পারি না। তাহলে বিক্রিয়ক যদি 100% বিশুদ্ধ না হয়, 100% বিশুদ্ধ না হলে লিমিটিং বিক্রিয়ক থেকে হিসাব করে যেই পরিমাণ উৎপাদ হবার কথা রাসায়নিক বিক্রিয়া তার চেয়ে কম পরিমাণে উৎপাদটা উৎপন্ন হয়। এই জিনিসটা আমরা সবসময় মনে রাখবো। তাহলে এখানে উৎপাদের শতকরা পরিমাণ হিসাবের আমরা যেই সমীকরণটা বা যেই সূত্রটা দেখতে পাচ্ছি, এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে বিক্রিয়া হবার পরে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ, অর্থাৎ একটা বিক্রিয়া হয়ে গেল, হওয়ার পরে আমি যেই উৎপাদটা পেলাম তার যে প্রকৃতটা, অর্থাৎ আমি একটা এক্সপেরিমেন্ট ঘটালাম সেখানে বা কোনো একটা বিক্রিয়া ঘটালাম সেখানে আমি বাস্তবিকভাবে যেই পরিমাণ উৎপাদ পেলাম সেই ভরটা এখানে ব্যবহার করা হবে, ডিভাইডেড বাই রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। অর্থাৎ সমীকরণের সাহায্যে, অর্থাৎ এর আগের ভিডিও ক্লাসগুলোতে আমরা দেখে এসেছি, আমরা লিমিটিং বিক্রিয়কের ক্যালকুলেশন করেছি, তার আগে মোল পরিমাণের সাথে আমাদের যে রাসায়নিক সমীকরণের সেটা কম্বাইন্ড করে কিছু ম্যাথ করেছি। তো সেই ধরনের হিসাব নিকাশ থেকে আমরা উৎপাদের একটা পরিমাণ বের করতে পারি। এই দুই পরিমাণের যেই অনুপাতটা সেটাকে আমি যখন শতকরায় প্রকাশ করব তখনই আমি পেয়ে যাব যে আমার এই উৎপাদটার শতকরা পরিমাণটা কতটুকু। এই ঘটনাটা কেন ঘটে ভাইয়া? যে কেন আমি রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃতভাবে, মানে থিওরিটিক্যালি আমি একটা হিসাব পাই কিন্তু বাস্তবিকভাবে প্র্যাকটিক্যালি আমি তার চেয়ে কিছু কম পাই, এটা কেন ঘটে আসলে? এটা আসলে পদার্থের বিশুদ্ধতার কারণে ঘটে এবং তার মধ্যে ভেজালের উপস্থিতির কারণে ঘটে। অর্থাৎ একটু আগে আমি বলছিলাম যে 100% বিশুদ্ধ কোনো পদার্থই নয়, তাদের মধ্যে ভেজাল মিশ্রিত থাকেই। তো আবার উপরে এই যে বিশুদ্ধিকরণ পদ্ধতিগুলো, ক্যালাসন, পাতন, আংশিক পাতন, এগুলো ব্যবহার করেও আমরা 100% কখনো হয়তো বিশুদ্ধ করতে পারি না কিছু কিছু পদার্থের ক্ষেত্রে। তো তাদের ক্ষেত্রে এরকম যেই উৎপাদের শতকরা পরিমাণটা, এই পার্সেন্টেজটা আমরা 100-এর চেয়ে কম পাবো। তাহলে 100% বিশুদ্ধ হওয়াটা আসলে খুব টাফ। তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করি 100% বিশুদ্ধ করতে কোনো একটা পদার্থকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই উৎপাদের বিশুদ্ধতাটা বা শতকরা পরিমাণটা হয় 100%-এর চেয়ে কম। তাহলে আমরা প্রবলেমস গুলো দেখি, তাহলেই বুঝতে পারবো। প্রথম প্রবলেমটা কি? প্রথম প্রবলেমটা হচ্ছে আমাদের সেই বহুল পরিচিত ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সাইডের যে উৎপন্নের ঘটনা সেটা নিয়ে প্রশ্নে বলা হচ্ছে এখানে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে বা উৎপন্ন হয়। উৎপাদের শতকরা পরিমাণ কত? এখানে উৎপাদের শতকরা পরিমাণ বলতে মূলত বোঝানো হয়েছে যে ম্যাগনেসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণটা আসলে কত। তাহলে এটা কিভাবে বের করব? ম্যাথের অ্যাপ্রোচটা কিরকম? প্রথমে আমাদেরকে অবশ্যই সমতাকৃত রাসায়নিক সমীকরণ ব্যবহার করতে হবে, যেখানে আমরা দেখে এসেছিলাম যে 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তাহলে এখানে 2 মোল ম্যাগনেসিয়াম মানে কি? 48 গ্রাম ম্যাগনেসিয়াম, এবং 1 মোল অক্সিজেন গ্যাস মানে হচ্ছে 32 গ্রাম অক্সিজেন, এবং উৎপন্ন হচ্ছে আমাদের 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে আমরা প্রথমে ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভরটা বের করে ফেলবো। 24 যোগ 16 মানে হচ্ছে 40, এরপরে সামনে 2 দিয়ে গুণ আছে, তাহলে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড আমরা পাবো। তাহলে এবার হিসেবটা করার সময় আমার এখানে কিন্তু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের কথা বলে দিয়েছে, তাহলে তাকে আমি হিসেবে আনছি না, আমি ম্যাগনেসিয়ামের সাথে সম্পর্ক করবো ম্যাগনেসিয়াম অক্সাইডের। এটা যদি আমরা করি আমরা কি দেখতে পাচ্ছি খেয়াল করো,
48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হচ্ছে কতটুকু? 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। কিন্তু আমাকে এখানে দেয়া আছে কতটুকু? আমাকে দেয়া আছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু। তাহলে হিসেবটা করি। অতএব 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হচ্ছে 2 × 80 ডিভাইডেড বাই 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। দ্যাট মিনস 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এই যে রাসায়নিক সমীকরণ, তাদের ভরের হিসেব নিকাশ এবং এই সমীকরণ অনুযায়ী আমরা যখন ক্যালকুলেশনটা করলাম, আমরা এখানে কতটুকু পাচ্ছি ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্নের পরিমাণ? এখানে পাচ্ছি 3.33 গ্রাম। কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে বিক্রিয়া হওয়ার পরে দেখা গেছে যে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। আবার এদিকে আমি থিওরিটিক্যালি দেখলাম যে 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবার কথা। তাহলে আমার বাকিটুকু কই গেল? আর উৎপাদের শতকরা পরিমাণটাই কি? একটু আগে আমরা সূত্রটাতে দেখে এসেছি উৎপাদের শতকরা পরিমাণে বিক্রিয়া হওয়ার পরে প্রকৃত পক্ষে যতটুকু উৎপাদ পাই তার পরিমাণটা ডিভাইডেড বাই রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসেব করে আমরা যতটুকু উৎপাদ পাওয়ার কথা সেটা। তাহলে মানগুলো আমরা বসাই, মানগুলো দেখতে পাচ্ছি 3.25 ডিভাইডেড বাই 3.33 ইন্টু 100। তাহলে রেজাল্টটা হচ্ছে আমাদের 97.6%। তার মানে এখানে উৎপাদের শতকরা পরিমাণটা হচ্ছে 97.6%। এখন তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা এই যে উৎপাদের শতকরা পরিমাণটা বা পার্সেন্টেজটা কেন নির্ণয় করি। মূলত তার নির্ণয় করার প্রধান কারণটা হচ্ছে আমরা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত যে পরিমাণটা পাবো উৎপাদের, এখানে একটু বানানটা ভুল গেছে, একটু ঠিক করে নেব আমরা উৎপাদের কথাটা। তো আমরা এখানে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে যেই পরিমাণটা পাবো হিসাবকৃত উৎপাদের, সেটা আমরা প্রকৃতপক্ষে নাও পেতে পারি। তাহলে প্রকৃত পক্ষে আমরা তার কত পার্সেন্ট পাচ্ছি সেটার জন্যই এই জিনিসটা বের করা হয় মূলত। এরপরে আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল, উৎপাদের শতকরা পরিমাণ কত? এই বিক্রিয়াটা তোমাদের জন্য নতুন একটা বিক্রিয়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম কার্বনেট সেটা হচ্ছে কঠিন, তাকে যদি আমি উত্তপ্ত করি, কিভাবে বুঝলাম? এখানে ডেল্টা চিহ্ন পেলেই তুমি বুঝবে যে এখানে উত্তপ্ত করা হয়েছে বা তাপ দেওয়া হয়েছে। আমরা এখানে দুটো পদার্থ পাই, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড যেটা কঠিন হিসেবে থাকে, আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যেটা গ্যাস হিসেবে থাকে। এবার তাদের আণবিক ভরগুলো হিসেব করার পালা। যেহেতু আমাদের প্রশ্নে ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইডের হিসেব নিকাশ করা হবে, সেহেতু আমি শুধুমাত্র এই দুটারই আণবিক ভর নির্ণয় করে দেখিয়েছি। এখানে ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, কার্বনের 12 এবং অক্সিজেন প্রতিটি 16, তিনটি রয়েছে, তার মানে 16 গুণ 3। এটা পুরোটাকে যোগ করলে আমরা পাবো রেজাল্টটা হচ্ছে 100। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভরটা হচ্ছে 100। তার মানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100 গ্রাম। আর ক্যালসিয়াম অক্সাইড ঠিক আগের মতন, ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, অক্সিজেনের 16, তার মানে হচ্ছে 56। ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর হচ্ছে 56 আর 1 মোল ক্যালসিয়াম অক্সাইডের ভর হচ্ছে 56 গ্রাম। আমরা জানি যে কিভাবে মোল গ্রাম আণবিক ভরকে আমরা মোল বলি আসলে। তাহলে এখানে আমাদের সমীকরণটা অনুযায়ী 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি পাবো এখানে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। একটা জিনিস আমরা স্কিপ করে গেছি, বলিনি, সেটা হচ্ছে আমরা কি লক্ষ্য করেছিলাম বিক্রিয়াটা সমতাকৃত কিনা? আমাদেরকে কিন্তু এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করতে হবে। তো এটা যেহেতু সমতা করাই ছিল, এই জন্য আমি আর কথা বাড়াইনি। এখানে ক্যালসিয়াম পরমাণু একটা, ডান পাশে উৎপাদেও একটা, কার্বন এখানে একটা, ডান পাশে উৎপাদে কার্বন পরমাণু একটা, এখানে অক্সিজেন রয়েছে 3টা, আর এই পাশে ক্যালসিয়াম অক্সাইডে অক্সিজেন একটা, কার্বন ডাই অক্সাইডের 2টো, তার মানে হচ্ছে 3টি অক্সিজেন পরমাণু। অর্থাৎ হিসেব ঠিক আছে। এবার আমরা চলে আসি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে আমি ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি 56 গ্রাম, কিন্তু আমার আছে কত? 80 গ্রাম। প্রশ্নে বলে দিয়েছে যে 80 গ্রাম, এখানে একটু ভুল হয়েছে, আমরা ক্যালসিয়াম, এখানে আমাদের ক্যালসিয়াম থেকে কথাটা না বলে আমাদের আসলে যৌক্তিক হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট কথাটা বলা। তাহলে ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হচ্ছে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, আর 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হবে কতটুকু? তাহলে 56 × 80 ডিভাইডেড বাই 100, অর্থাৎ 44.8 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড আমি পাবো। এটা আমি কি বিক্রিয়ার সমীকরণ থেকে পেলাম। কিন্তু এখানেও ঝামেলা কি, সেটা প্রশ্নে বলে দিয়েছে যে আমি 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে পাই 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আমার সেই আগের সূত্র চলে আসছে। এখানে লবে বসছে যে বিক্রিয়া হওয়ার পর আমি প্রকৃতপক্ষে যে উৎপাদটা পাই, অর্থাৎ এই পরিমাণটা 39,
আর রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে, অর্থাৎ এই সমীকরণ থেকে, এই হিসাব নিকাশের ফলে আমরা ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি কত, 44.8 গ্রাম। তাহলে রেজাল্টটা কত? রেজাল্টটা হচ্ছে 87.05%। তার মানে উৎপাদের শতকরা পরিমাণটা হচ্ছে 87.05%। তার মানে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাব করে আমি যে উৎপাদের পরিমাণটা পেতাম তার 87.5% পাচ্ছি আমি প্রকৃতপক্ষে। এটাই হচ্ছে আমার উৎপাদের কি শতকরা পরিমাণ। তাহলে আশা করি তোমরা উৎপাদের শতকরা পরিমাণ সম্পর্কে ধারণাটা সম্পূর্ণভাবে পেয়েছো, এবং ভাইয়া খুব সহজে চেষ্টা করেছি সমাধান করে দেওয়ার দুটি ম্যাথমেটিক্যাল প্রবলেমের সাহায্যে। তো তাহলে আমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করতে করতে কি বুঝলাম? আমরা মোলের সাথে রাসায়নিক বিক্রিয়া সমীকরণ কিংবা লিমিটিং বিক্রিয়া কিংবা এই যে উৎপাদের শতকরা পরিমাণের হিসাব, এসব করে আমরা একটা সিদ্ধান্তেই আসলাম বা একটা জিনিসই বুঝতে পারলাম যে আমাকে উদ্দীপকে যখন যে পদার্থের বিক্রিয়াগুলোর কথা বলে দিবে আমাদেরকে কি বিক্রিয়াটা সঠিকভাবে লিখতে জানতে হবে। এবং শুধুমাত্র তাই নয়, ওই বিক্রিয়া যে সকল বিক্রিয়ক কিংবা উৎপাদ রয়েছে তাদের যেই গঠনকারী মৌলগুলো তাদের প্রত্যেকের পারমাণবিক ভর আমাকে পৃথক পৃথকভাবে জানা লাগবে, কারণ কখনো কখনো পরীক্ষায় পারমাণবিক ভর নাও দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আমি যাতে হিসেব করে আণবিক ভরগুলো সঠিকভাবে বের করতে পারি। আর তুমি যখন আণবিক ভরগুলো বের করতে পারবে সঠিকভাবে, তখন কি এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটুকু তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা উৎপাদের শতকরা পরিমাণ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও ক্লাসে আমাদের দুটো পরীক্ষণ রয়েছে। একটা হচ্ছে 250 ml আয়তনিক ফ্লাস্কে একটা নির্দিষ্ট ঘনমাত্রা ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করব, এটা একটা পরীক্ষা। আরেকটা পরীক্ষা হচ্ছে তুতের কেলাস পানির শতকরা পরিমাণ নির্ণয় করব। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা এই দুটি এক্সপেরিমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।